বলা হয়ে থাকে যে ইতিহাসের পাতায় কেবল সেই সব মানুষের নাম লেখা থাকে যারা এমন কিছু করে যা খুব কম লোকই করতে পারে। কিন্তু কিছু মানুষ আছে যারা কেবল একটি নাম নয় বরং একটি উদাহরণ হয়ে ওঠে। তাদের মতো আর কেউ আর আসবে না এবং তাদের নাম ইতিহাসে চিরকাল খোদাই করা থাকবে। এটি এমনই একজন সঙ্গীর গল্প যিনি কেবল সাহসিকতার প্রতীকী ছিলেন না, বরং তার আনুগত্য ও সাহসের জন্যও বিখ্যাত ছিলেন। এই সঙ্গী কোনো মানুষ ছিলেন না, বরং মহারানা প্রতাপের অনন্য ঘোড়া ছিলেন। এটা ছিল চেতক। যদিও আমরা বলতে পারি যে চেতক কেবল একটি ঘোড়া ছিল, কিন্তু তা বলা তার সাহসিকতার প্রতি অবিচার হবে। চেতক এমন কিছু করেছিলেন যা ইতিহাসের পাতায় এখনও স্বর্ণাক্ষরে লেখা আছে। এই কারণেই শ্যামনারায়ণ পাণ্ডের মতো একজন মহান কবি তিনি তার প্রশংসায় এই লাইনগুলোও লিখেছেন। রণবীর দৌড়ে বেড়াতে দৌড়াতে চেতক হয়ে ওঠেন। রানা প্রতাপের ঘোড়া ছিল অনন্য, তাকে বাতাসের মুখোমুখি হতে হয়েছিল। তিনি আরও লেখেন যে সামনে বিশাল নদী ছিল, ঘোড়া কিভাবে সেগুলো পার হতে পারত। রানা ভেবেছিল চেতক এই দিকে, কিন্তু চেতক অন্য দিকে। আজকের ভিডিওতে মহারানার এই অনুগত ঘোড়া সম্পর্কে জেনে নেওয়া যাক। যদি আমরা শুরু থেকেই জানি, তাহলে গল্পটি শুরু হয় যখন গুজরাতের প্রখর রোদে মরুভূমি সমভূমি থেকে একটি ঘোড়া এসেছিল। বণিক মহারানা প্রতাপের দরবারে এলেন। তার 3টি অনন্য কাঠিয়াবাড়ি জাতের ঘোড়া ছিল, যেগুলোর নাম তিনি রেখেছিলেন চেতক, ত্রাতক এবং আতক। বণিক তার 3টি ঘোড়ার জন্য গর্বিত হয়ে বললেন, মহারাজ, এই ঘোড়াগুলি অনন্য। তোমার মতো সাহসী রাজার জন্য, যিনি আনুগত্য এবং শক্তিতে শীর্ষে, এগুলো অমূল্য সঙ্গী হয়ে উঠতে পারে। মহারানা প্রতাপ শান্তভাবে বললেন, আমি এটা বিশ্বাস করব না যতক্ষণ না আমি নিজে এটি দেখি। আমাকে এটি দেখাই। এই ঘোড়াগুলো কেমন অনুগত এবং সাহসী। বণিকটি হাসি মুখে আতাককে বেছে নিল। তার পা মোটা দড়ি দিয়ে বেঁধে দিল যাতে সে নড়তেও না পারে। আর কিছু দূর যাওয়ার পর সে একটা অদ্ভুত জোরে শব্দ করল। শব্দ শুনে আতাকের চোখ আগুনে ভরে গেল। তার মনে হলো যেন তার মনিব সমস্যায় পড়েছে। মনিবের কণ্ঠস্বর শুনে সে পাগল হয়ে গেল। সে চলে গেছে। সে তার সর্বশক্তি দিয়ে দড়ি ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু দড়ি ভাঙার পরিবর্তে তার পা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং রক্তপাত শুরু হয়। কিন্তু আতাক তার মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এই দৃশ্য দেখে মহারানা প্রতাপ স্তব্ধ হয়ে গেলেন এবং চিরতরে চোখ বন্ধ করে ফেললেন। জীবনে এত সাহসী এবং বিশ্বস্ত ঘোড়া তিনি কখনো দেখেননি। এই অবিশ্বাস্য দৃশ্যের পর মহারানা বণিককে দাম দিতে বললেন। চেতক এবং ত্রাতক উভয়কেই কিনে নেওয়া হয়েছিল। তারপর মহারানার ছোট সৎ ভাই শক্তি সিং, যিনি দরবারে দাঁড়িয়েছিলেন, তারও চোখ সেই ঘোড়াগুলির ওপর ছিল। তারও একটি বিশ্বস্ত ঘোড়া থাকার ইচ্ছা ছিল। মহারানা প্রতাপ তার ছোট ভাইয়ের ইচ্ছা বুঝতে পেরেছিলেন। ধীরে চেতক মহারানা প্রতাপের সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে ওঠেন। কেউ ঠিকই বলেছেন যে যদি তুমি সিংহের সাথে থাকো, তাহলে তুমিও সিংহের মতো সাহসী এবং শক্তিশালী হয়ে উঠবে। তুমিও এক হয়ে যাবে। চেতকও মহারানা প্রতাপের সাথেই থেকে গেলেন এবং ধীরে ধীরে তার মতোই শক্তিশালী হয়ে উঠলেন। তিনি মহারানাকে পাহাড় এবং ঘন বনে নিয়ে যেতেন যেন তিনি বাতাসের সাথে কথা বলছেন। তার গতি এত দ্রুত ছিল যে তিনি প্রচণ্ড গতিতে চলতে পারতেন। তিনি এত দ্রুত ছিলেন যে শত্রুরা তাকে ধরতে পারেননি। মহারানাও চেতককে তার পুত্রের মতো ব্যবহার করতে শুরু করেছিলেন এবং চেতকও মহারানার প্রতি অটল আনুগত্য এবং ভালোবাসা দেখাতে শুরু করেছিলেন। ধীরে ধীরে সময় দ্রুত চলে যেতে শুরু করে এবং এরপর হলদিঘাটির যুদ্ধ হয়, যেখানে মুঘল সেনাবাহিনী প্রায় 1 লাখ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। তুলনামূলকভাবে মহারানা প্রতাপের সেনাবাহিনীতে মাত্র 20,000 সৈন্য ছিল। এই বিশাল সংখ্যা ছাড়াও মুঘল সেনাবাহিনী যুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য অনেক শক্তিশালী হাতি পরিচিত ছিল, কিন্তু মেওয়ার সেনাবাহিনীতে হাতির সংখ্যা খুবই কম ছিল। এমন পরিস্থিতিতে মহারানার তার যোদ্ধাদের এবং বিশেষ করে তার ঘোড়াদের ওপর পূর্ণ আস্থা ছিল। এই যুদ্ধে মহারানা প্রতাপের তার যোদ্ধাদের এবং বিশেষ করে তার ঘোড়াদের ওপর পূর্ণ আস্থা ছিল। যুদ্ধে মুঘল সেনাবাহিনীর হাতিদের ধোঁকা দেওয়ার জন্য চেতকের কপালে একটি নকল হাতির সুর বাঁধা ছিল। মুঘল হাতিরা চেতককে তাদের নিজের সন্তানের মতো ব্যবহার করত এবং তাকে আক্রমণ করত না। এটি ছিল মহারানার যুদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি গল্পের একটি অংশ ছিল, তবে কিছু ঐতিহাসিক প্রমাণ রয়েছে।
এটাও বলা হয় যে মুঘল সৈন্যের ধারণা ছিল যে সামনে থেকে একটি হাতি ধীরে ধীরে তাদের দিকে আসছে, কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়েছিল। যখনই তারা চেতককে হাতি ভেবে ভুল করে তাদের গতি কমবে বলে আশা করে, চেতক বিদ্যুৎ গতিতে বাতাসে ছুটে যেত এবং মুঘলদের কাছে পৌঁছাত। তার গতি এত দ্রুত ছিল যে সে মুহূর্তের মধ্যে যুদ্ধের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেত, মুঘলদের এড়িয়ে। তিনি তাদের পরাজিত করতেন। এই যুদ্ধেই ইতিহাসের সোনালি পাতায় চেতককে মহান ঘোষণা করা হয়েছিল, কারণ এই যুদ্ধে চেতক এবং মহারানার মধ্যে এমন সাহচর্য ছিল যে মনে হয়েছিল যেন দুজনেই একে অপরের চিন্তাভাবনা কাউকে না বলেই বুঝতে পেরেছেন। চেতক কেবল মহারানার অঙ্গভঙ্গিই বুঝতেন না, বরং অন্যের চিন্তাভাবনাও পড়তেন। তিনি এটি পড়তেন এবং তাদের সুরক্ষার জন্য নিজের কৌশলও তৈরি করতেন। এই যুদ্ধক্ষেত্রে মহারানা তার পরবর্তী পদের কথা ভাবতেও পারতেন না। চেতক ইতিমধ্যেই তিনি যে কোনো কাজ সম্পন্ন করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। চেতকের শক্তি এবং সহনশীলতা অনুমান করা যায় যে তিনি মহারানা প্রতাপের 781 কিলোমিটার দীর্ঘ বর্শা, 72 কিলোগ্রাম বক্ষবর্ম, 2525 কিলোগ্রাম অস্ত্র ইত্যাদি বহন করতে পারতেন। 110 কেজি ওজনের তরবারি এবং মহারান বহন করে তিনি যুদ্ধক্ষেত্রে এমনভাবে দৌড়াতেন যেন তিনি বাতাসকে পরাজিত করছেন। তার গতি এতটাই দ্রুত ছিল যে শত্রুরা তার গতিবিধি ধরতে পারত না। এক মুহূর্তের মধ্যে সে দুজনের একজন হবে এবং পরের মুহূর্তেই শত্রুর বৃত্ত ভেদ করে অন্যদিকে পৌঁছে যাবে। মনে হচ্ছিল যেন চেতক যুদ্ধে আগুন ছিটিয়ে দিচ্ছে। তখন মহারানা প্রতাপ তার লাগাম টেনে বললেন, চেতক, আজ আমাদের সিংহের মতো লড়াই করতে হবে, আমাদের উসমান সিংয়ের কাছে পৌঁছাতে হবে। আমি এখানে আপনাকে বলতে চাই যে থান সিং এই যুদ্ধে মোগলদের সেনাপতি ছিলেন। তিনিও একজন রাজপুত ছিলেন, যার খালা বা আমেরের রাজকন্যা হরকাবাই আকবরের সাথে বিবাহিতা ছিলেন। চেতক মহারানার বাণী থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। মনে হচ্ছিল যেন সে কোনো উত্তর দিচ্ছে না, সে কেবল ঝাঁকুনি দিয়ে বাতাসে কথা বলতে শুরু করল। কপালে বাঁধা নকল হাতির সুর দেখে মোঘল সেনাবাহিনী ইতিমধ্যেই বিভ্রান্ত হয়ে পড়েছিল। কেউ বুঝতে পারছিল না যে এই হাতিটি এত দ্রুত গতিতে কিভাবে চলতে পারে। সে কি আরও এগিয়ে যেতে পারবে? 5:22 চেতক যখন মোঘল সেনাবাহিনীকে প্রেরণ করে মহারানাকে থান সিংয়ের কাছে নিয়ে আসেন, তখন তিনি তার পেছনের পায়ে দাঁড়িয়ে থাকেন এবং তিনি তার সামনের দুটি পা হাতির মাথার ওপর রাখলেন, যেন চেতকের ভেতরেও মহারানার চোখে যে আগুন জ্বলছিল সেই আগুন জ্বলছিল। মহারানা প্রতাপ তার সমস্ত শক্তি দিয়ে তার বাহু তুলে ধরলেন এবং সে থান সিংকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে থান সিং হাতির খাঁদে লুকিয়ে পালিয়ে যায়, কিন্তু তার মাহুত নিহত হয়। তারপর চেতক মাটিতে পা রাখার চেষ্টা করার সাথে সাথেই থান সিংয়ের হাতির শুনে বাঁধা তরবারির আঘাতে চেতক নিহত হয়। একটি পা মারাত্মকভাবে কেটে ফেলা হয়েছিল। এর সুযোগ নিয়ে মোঘলরা মহারানাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং পালানোর চেষ্টা শুরু করে। যুদ্ধে লড়াই করার সময় মহারানাও গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। এই সংকটময় সময়ে মহারানা প্রতাপের মতো দেখতে এবং তার প্রায় একই উচ্চতার ঝালা মান্না তৎক্ষণাৎ মহারানার কাছে এলেন। তিনি বললেন, মহারানা, আপনার এই যুদ্ধ ছেড়ে দেওয়া উচিত, কারণ কেবল তখনই যুদ্ধ জেতা সম্ভব। বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ। মহারাজা যখন রাজা বেঁচে থাকবেন, মেওয়ারের তোমার প্রয়োজন। প্রতাপ প্রথমে যেতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু চেতকের অবস্থা দেখে তিনি তার মাথা থেকে মুকুট এবং রাজকীয় প্রতীক খুলে ঝালামন্নের হাতে তুলে দেন। এরপর তিনি আহত চেতকের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে বনের দিকে রওনা হন। এখানে যুদ্ধক্ষেত্রে মোঘলরা বিভ্রান্ত হয়ে ঝালামন্নাকে মুলি করে। তাকে মহারানা ভেবে তারা তার উপর আক্রমণ করে। ঝালামন্না অতুলনীয় সাহস দেখিয়ে মোঘলদের মুখোমুখি হন এবং শেষ মুহূর্ত পর্যন্ত মোঘলদের থামাতে নিজের জীবন উৎসর্গ করেন, যাতে মহারানা প্রতাপ নিরাপদ থাকতে পারেন, যাতে সেনাবাহিনী বেঁচে থাকতে পারে এবং মেওয়ারের যুদ্ধ চলতে পারে। এখানে চেতক তার আহত